ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বইয়ের পাতা উল্টে আড্ডা দিতে বসা বাঙালি রক্তে, আর সঙ্গে যদি থাকে এক কাপ লিকার চা, তাহলে তার কথাই নেই। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিকার চা। আজকে অনুষ্ঠানে পেয়ে গেছি বিশিষ্ট প্রাবন্ধিক হেমন্ত বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, প্রাবন্ধিক, হেমন্ত কবিও বটেন। দেশ পত্রিকার পাতায় সংখ্যার পর সংখ্যা হেমন্তর প্রবন্ধ আমরা পড়ে চলেছি, মুগ্ধ হয়ে চলেছি বারবার। আজকে আমাদের আড্ডা হেমন্ত। হেমন্ত, আপনাকে স্বাগত। একেবারে প্রথমে আপনার সঙ্গে আড্ডা দিতে বসে আমাদের জানতে ইচ্ছে করে যে আমরা দেখেছি বারবার আপনি কবিতা নিয়ে প্রবন্ধ লেখেন, একেবারে আজকের দিনের কবিতা নিয়ে প্রবন্ধ লেখেন। আবার দেখেছি আপনি মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর এদের কবিতা নিয়েও প্রবন্ধ লিখেছেন। একেবারে প্রথমে জানবার বিষয় এইটা, কেন আপনার কি মনে হয় যে কবিতা চর্চাটা কোনো একটা পরম্পরা বা ঐতিহ্যের সূত্র ধরে আসে? এর দুটো কথা আছে। এক নম্বর, আপনি যেটা বলছেন এটা ঠিকই, কবিতার তো একটা পরম্পরা আছেই। এর তো এই মুহূর্তে তৈরি হচ্ছে, এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার নেই। প্লাস আর একটা ব্যাপার কি জানেন তো, সেটা হচ্ছে আমাদের পেশাগত একটা বাধ্যবাধকতা আছে। আমি যেহেতু পেশায় শিক্ষক, আমাদের পেশাগত কারণে কখনো কখনো বাধ্যতামূলক কিছু প্রবন্ধ লিখতে হয়, এবং সেই সময় এই বাছবিচারটা থাকে না যে আমার পছন্দ কোনটা, আমি কোনটা, কোন অংশটা, কোন সময়টা বেশি পছন্দ করি, এইটা বাছার কোনো ব্যক্তিগত সুযোগ আমাদের থাকে না। ফলে এমন হতে পারে, ধরুন মধুসূদন সেই সময় 150 বছর উদযাপিত হচ্ছে, একটা সেমিনার হলো, সেখানে একটা পেপার প্রেজেন্ট করলাম, পরে সেটাকে একটু পালিশ করে একটা কোনো জায়গায় সেটা হয়তো প্রবন্ধ করলাম। আচ্ছা, আমি আপনার যে বই আমার জীবনানন্দ, সেই বইটা তো আমরা খুব ভালোবেসে পড়েছি, আগ্রহে পড়েছি। আপনার কি ধারণা, এই যে আপনি তো ছাত্রছাত্রীদের, বিশেষ করে বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের নানান বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে দেখেছেন, বাঙালি এখনো জীবনানন্দ দাশকে ভালোবেসে পড়ে? আমার মনে হয় যদি নিছক কবিতার কথা বলেন, তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। আমি গীতবিতানের গানগুলোকে যদি আপনি গান বলে আলাদা রাখেন, আমার মনে হয় না, এটা খুব বিতর্কিত যদিও, রবীন্দ্রনাথের থেকেও আধুনিক কবিদের কাছে, এই সময়ের কবিদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য জীবনানন্দ। আপনার কাছেও কি? আমার কাছেও তাই। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আপনার কিরকম? ভীষণ আধুনিক। আধুনিকতা তো কেবল সময় ধরে হয় না, আধুনিকতা অনেকটাই মর্জি মেজাজ, তার এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিকতা, সেসব নিয়ে হয়। এটা ভেবে দেখুন, আজকে তো ধরুন কোনো রাম বা এরকম কোনো আমাদের অবতার সম্পর্কে কোনো একটি শিথিল মন্তব্য এদেশে আগুন জ্বালিয়ে দিতে পারে। তার অনেক কারণ আছে, আমি সেইগুলো যাচ্ছি না। মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্য লিখছেন রামকে বিপরীতে দাঁড় করিয়ে, রাবণের পক্ষ নিয়ে, লঙ্কার পক্ষ নিয়ে। এটা আজকেও ভাবা যাচ্ছে না। তাহলে কি পরিমাণ আধুনিকতার পরিচয় তিনি রাখছেন? মাইকেল মধুসূদন দত্তের কথা কি বাঙালি পড়ে? আপনার মনে হয় ক্লাসে পড়াতে গিয়ে তার আপনার কি রেটিং? পড়ে না, সেভাবে পড়ে না। ধরুন জীবনানন্দ বা রবীন্দ্রনাথ যেভাবে পড়ে, তার একটা কারণ, একটা ক্লাসিক ব্যাপার রয়েছে। তো ধরুন, যে বাঙালি প্রতিদিন সিরিয়াল দেখে, যে বাঙালি প্রতিদিন নিয়ম করে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, তার যে সাধারণ রুচি তৈরি হয়ে যায়, আমি ছোট বড় করছি না, আমি এটার কোনো জাজমেন্টাল জায়গা থেকে বিচার করছি না, তার পক্ষে না বঙ্কিমচন্দ্র বা মাইকেল মধুসূদন একটু কঠিন ব্যাপার। যদি তার বিশেষ কোনো আগ্রহ থাকে যে আমি এই পরম্পরাটাকেও দেখতে চাই, উপলব্ধি করতে চাই, কারণ তাকে না দেখলে, আমি মধুসূদন না জানলে আমি সুধীন্দ্রনাথ দত্ত জানবো না, ওই রকম শব্দের ব্যবহারকে আমি বুঝতেই পারবো না, তখন সে করবে। বিষ্ণুদেব জানবো না, আমার বিষ্ণুদেব পড়তে গেলে অনেক সময় মনে হয় তার মধুসূদন পড়া দরকার, কেননা তৎসম শব্দকে কিভাবে ব্যবহার করতে হয় আধুনিক ব্যঞ্জনায় যেভাবে করেছেন মাইকেল মধুসূদন দত্ত, তার কোনো তুলনা হয় না। ফলে অ্যাটিচিউডের দিক থেকে যদি দেখেন, আবার যদি তার প্রয়োগের দিক থেকে দেখেন, ফর্ম এবং কন্টেন্ট দুটো ক্ষেত্রেই আমি বলবো
মাইকেল এতই আধুনিক যে আমরা যদি তাকে অবহেলা করি, আমরা ঐতিহ্যকেই অবহেলা করব। হেমন্ত, একদম অন্য একটা প্রশ্নে চলে আসে। এই যে আপনি যখন ধরুন গবেষণা গ্রন্থ লিখছেন বা নিজস্ব একটা বই লিখছেন, তখন যেভাবে লিখছেন, যে গদ্যশৈলী, যে ভাষায় আপনি লিখছেন, আর যখন আপনি দেশ পত্রিকায় পরের পর সংখ্যায় প্রবন্ধ লিখছেন, এই দুটোর ভাষা ভঙ্গি কি একই? না, তা কি করে হবে? আপনি কি সাধারণ মানুষের জন্য অন্যরকম ভাষা অবলম্বন করেন? এটা ততটা সচেতনভাবে হয়তো হয় না, কিন্তু দেখুন, একটা বিষয় না আপনাকে আপনার বলার কথা এবং লেখার কথাকে বদলে দেয়। এটা ভীষণ স্বতঃস্ফূর্ত। কেন বলছি? আপনি মনে করুন ক্লাসে পড়াচ্ছেন বিহারীলাল চক্রবর্তী অথবা মাইকেল মধুসূদন দত্ত অথবা বঙ্কিমচন্দ্র, তার যে মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা হবে। আর যখন আপনি সুভাষ মুখোপাধ্যায়ের উপর একটা প্রবন্ধ লিখছেন দেশে, যে ভাষায় সেটা লেখা হবে, দুটো কি করে এক হবে? বিষয় অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী, প্রাসঙ্গিকতা অনুযায়ী তার অ্যাপ্রোচটাও তো বদলে যাবে। সম্প্রতি সুভাষ মুখোপাধ্যায়ের শতবর্ষ হলো, আমি দেখলাম দেশ পত্রিকায় আপনি একটা বেশ বড় প্রবন্ধ লিখলেন। সুভাষ মুখোপাধ্যায় কি আপনার প্রিয় কবি? অসম্ভব। নাকি শতবর্ষের জন্য? না না, অসম্ভব প্রিয় কবি। আমি জীবনানন্দের পর যে বাঙালি কবিকে সবচাইতে ইম্প্যাক্টফুল কবি মনে করি, সেই মানুষটা কিন্তু সুভাষ মুখোপাধ্যায়। কারণ ভেবে দেখুন, ওই স্মার্ট কবিতার ব্যাপারটা আমি না আজকের কবিদের মধ্যেও কম পাই। পদাতিক যে স্মার্টনেস দেখিয়েছে, যে সপ্রতিভতা দেখিয়েছে, ভাষাগত যে অসাধারণ সমসাময়িকতা দেখিয়েছে। কি হয়, আমরা রবীন্দ্রনাথের কবিতা, এত অসাধারণ কবিতা সত্ত্বেও গেনু ছিনু করেছিনু এগুলোর সাথে এখন তো অভ্যস্ত নই। কদিন পরে তার ডাকঘরকেও আমরা চিনতে পারবো না, ডাকঘর থাকবে না, সুকান্তের রানার থাকবে না। কেন? এগুলো পেশাগুলো হারিয়ে গেলে এর প্রাসঙ্গিকতা আজকের বাচ্চাদের কাছে ততটা থাকবে না। কুরিয়ার এসে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি। সেই জায়গায় দেখুন, সুভাষ মুখোপাধ্যায় পদাতিকে যে কবিতাগুলো লিখছেন না, সেইগুলো আমার মনে হয় আজকে যারা ধরুন টিনেজার, সে যদি বাংলায় ইন্টারেস্টেড হয়, তাহলে তার সুভাষ মুখোপাধ্যায়ের ভাষাকে আমার জয়দেব বসুর ভাষা বা অন্যদের ভাষার থেকে বেশি আধুনিক মনে হবে। হেমন্ত, একটা একদম খুব ছোট করে একটা জানতে চাই, আপনি বাংলার অধ্যাপকেরা সাধারণত গম্ভীর হন, ওই মাইকেলের জগতে পড়ে থাকেন, কিন্তু আপনি সুভাষ মুখোপাধ্যায়কেও লিখেন, শ্রীজাতকে নিয়েও লেখেন। আপনি কি মানে সাম্প্রতিক কবিতায় মনে করেন যে কবিতা চর্চার, সাম্প্রতিক কবিতা লেখা দরকার? অন্তত সাম্প্রতিক কবিতা নিয়ে কথা বলা নিশ্চয়ই, কেন নয়? আপনি ফিজিক্স যদি পড়াতেন, আপনি সমসাময়িক না হয়ে থাকতে পারতেন? নিউটনের জগতে পড়ে থাকতে পারতেন নাকি? এখন তো এমনকি আইনস্টাইন, ওরকম আইনস্টাইনকেও খানিকটা অবসোলিট মনে হয়। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা সত্যি, বাংলার ক্ষেত্রে কেন সত্যি হবে না? বেশ, আমরা আসবো, একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। অধ্যাপক হিমন্ত বন্দ্যোপাধ্যায়, কবি প্রাবন্ধিক হিমন্ত বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের মধ্যে আছেন। তার সঙ্গে আরো কথা আমরা বলবো এই ছোট্ট বিরতির পর। চলে এলাম বিরতির পর, সঙ্গে আছেন প্রাবন্ধিক কবি অধ্যাপক হিমন্ত বন্দ্যোপাধ্যায়। হিমন্ত, কথা হচ্ছিল একদম আজকের দিনের কবিতা নিয়ে। আমরা দেখেছি প্রবন্ধের বিষয় হিসেবে আপনি যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বেছে নিচ্ছেন, তেমনই জয়গোস্বী বা শ্রীজাত এরাও আপনার মানে আগ্রহী আলোচনার বিষয়বস্তু। আপনি কি মনে করেন যে বাংলা কবিতা যে মান, যে পরম্পরা, সেই জায়গা থেকে আজকের কবিতা চর্চা, এর সঙ্গে আপনি সম্পর্ক কিভাবে তৈরি করবেন? দেখুন, শুধু কবিতা কেন, একটা যুগ কোথাও না মানে একটা স্বাক্ষর রেখে যায় এমন করে, যেখানে ধরুন ফিজিক্সটা যেখানে ছিল, স্থাপত্যবিদ্যা যেখানে ছিল, বাড়ির আর্কিটেকচার যেভাবে ছিল, সেগুলো তো বদলাচ্ছে। কলকাতার স্কাইলাইনটা বদলে গেছে। তা যদি হয় তাহলে গদ্য পাল্টাবে না, আমাদের খাদ্যাভ্যাস পাল্টে গেছে। এখন আমরা কিন্তু ঠিক মুড়িয়ার আলুর চপ দিয়ে প্রাতরাশ সারি না, সেখানে কিন্তু 2 মিনিটের নুডলস এসে গেছে। সুতরাং এই যে বদলটা, এটাই খুব স্বাভাবিক, এবং সেই স্বাভাবিকতা থেকেই আপনাকে, আমার মনে হয় আপনাকে সব্যসাচী হতে হবে। আপনাকে সুধীন দত্ত পড়তে হবে, মধুসূদন দত্তও পড়তে হবে, আবার একই সঙ্গে কার্যত আপনাকে কিন্তু পিনাকি ঠাকুরও পড়তে হবে, আপনাকে নবারুণ ভট্টাচার্যও পড়তে হবে।
মানে আপনার একটা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি থাকতে হবে, একটা মানসিক ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। না হলে কিন্তু আপনি ভীষণ ক্লোজড মাইন্ডেড একজন মানুষ, যার লিটারেচার পড়ার কোনো অধিকার আছে বলতে আমার মনে হয় না। আচ্ছা, এই যে দেখি ধরুন এই মোবাইল ফোন খুলে কবিতা পড়ে দিচ্ছেন, এই যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এটা কেমন ভাবে নেন আপনি? খুব সত্যি কথা বলছি, এটা না আমার নেওয়ার উপর কিছু নির্ভর করে না। হ্যাঁ, আমি ব্যক্তি মানুষ, আমার পছন্দ থাকতে পারে, কিন্তু এটা এসে গেছে, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এবার সেই স্বীকৃতিটা আপনি আপনার ঘর পর্যন্ত, টেবিল পর্যন্ত নিয়ে আসবেন কিনা অন্য কথা, সেখানে আপনার একটা অবরোধ থাকতে পারে, কিন্তু এটা এসে গেছে। আপনি যা চান আপনার পাশের বন্ধু সেটা করবে, আপনার প্রতিবেশী সেটা করবে। ফলে আপনি যদি একটুও বুদ্ধিমান মানুষ হন, তো সমসাময়িক এই গ্যাজেটগুলোকে আপনি অন্তত চর্চা করুন। তার মধ্যে থেকে যেটা আপনার উপযোগী বলে মনে হবে, যে কাজ আপনার শ্রমকে কমিয়ে দেবে, আগ্রহকে বাড়িয়ে দেবে, মেধাকে খানিকটা সাপোর্ট দেবে, আপনার সেটা করতে হবে। হেমন্ত, আপনি যখন বই লেখেন, আপনার প্রবন্ধগুলো একটা সংকলিত করতে চাইছেন, একটা বইয়ের আকার দিতে চাইছেন, তখন কি আপনি এই যে ধরুন একটা বইতে 5টা 6টা 7টা 8টা প্রবন্ধ আছে, আপনি কি সবকটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করবার চেষ্টা করেন, সেইভাবে বেছে নেন? আসলে নির্ভর করে সেটা পাবলিশারের চাওয়ার উপর, আপনি নিজে বুঝতে পারবেন। কেউ মানে বই নিয়ে আড্ডা, তো এটা বেশি কেউ কেউ করে কি, এক জাতীয় প্রবন্ধের একটা কালেকশন করতে চায়, একটা আমব্রেলার মধ্যে সেটা রাখতে চায়, এবং যারা রাখতে চায় তার একটি যুক্তি আছে, তার লজিকটা ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, তার একটা বাজার পোষানির যুক্তি আছে। এক জাতীয় প্রবন্ধের যদি সংকলন হয়, তার ক্রেতা কেবলমাত্র ধরুন যে কোনো মানুষ হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হতে পারে, সেখানে একটা বড় বাজার আছে। বই ব্যাপারটা জানবেন একটা বাজার অর্থনীতির সাথে সরাসরি রিলেটেড। এই স্টুডেন্টদের কথা মনে পড়লো, আপনি তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, প্রেসিডেন্সি বিদ্যালয়ে পড়িয়েছেন, এবং এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। এই যে ধরুন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি, এই যে ছাত্র দল, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর প্রেসিডেন্সির ছাত্র বা এখন আপনার রবীন্দ্রভারতীর ছাত্র, এদের মধ্যে কোনো রকম পার্থক্য আপনি বোঝেন? হ্যাঁ, একটা পার্থক্য তো আছে। পার্থক্য তার চলনে বলনে আছে, তার আবৃত্তিকে আছে, তার আর্থসামাজিক হয়ে ওঠার মধ্যে আছে। এবং এই পার্থক্যটা যে কেবল গ্রাম শহরের তফাতে হচ্ছে তা কিন্তু নয়, সময়ের তফাতেও হচ্ছে। ধরুন মেদিনীপুরে যখন আমি পড়িয়েছি, সেই ছেলে মেয়েগুলো খুব ভালো ক্লাসিক জানতো, তারা কিন্তু শরৎচন্দ্রটা পড়েছে, রবীন্দ্রনাথটা পড়েছে, কিন্তু তারা আবার আধুনিক কবিতা সেভাবে পড়েনি। তাদের পড়া এবং জানাটা খুব অনেস্ট, সৎ জানা, কিন্তু তার একটা সীমা আছে। আবার যখন আমি প্রেসিডেন্সিতে পড়িয়েছি, সে একদম আজকে যে কবিতা লিখে খুব খ্যাতি পেয়েছে, শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সে সেটা পড়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় সে কিন্তু ভালো করে বঙ্কিম পড়েনি। আচ্ছা, এক মজার ব্যাপার, মানে তার কাছে নিজের শিক্ষণ, আমরা তো অনেক সময় স্বশিক্ষিত হই, তার কাছে যে সংজ্ঞা আর মেদিনীপুরের ছেলেটার কাছে যে সংজ্ঞা, দুটো সংজ্ঞা একরকম নয়। আচ্ছা হেমন্ত, অধ্যাপকদের সম্পর্কে আজকাল নানা রকমের রটনা গুজব ইত্যাদি শোনা যায়। ছাত্রী আর অধ্যাপকের সম্পর্ক কি বাঘ আর হরিণীর সম্পর্ক? মোটেও নয়, তা কেন হবে? একটা পেশাগত দায়িত্ব থাকেই। দেখুন, প্রত্যেক পেশায় কিছু ব্ল্যাক শিপ থাকে, সেটা আমরা আলোচনার যোগ্যই মনে করি না, কিন্তু যেই ক্ষেত্রে আপনি মাইনে নিয়ে একটা কাজ করছেন, বেতনভুক কর্মচারী, সেখানে এই সম্পর্কে তো কোনো মানেই হয় না। আজকে আমরা যে আধুনিকতার কথা বলি, কার্যত উত্তরাধুনিকতার কথা বলি, সেই উত্তরাধুনিকতায় আমরা কি এই জেন্ডার ডিসক্রিমিনেশন আদৌ করতে পারি? সে ছাত্র না ছাত্রী, কখনো 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 যে কোনো গোলাপি আভা দেখা যায় না তা নয়, সে তো সচিন তেন্ডুলকার সম্পর্কেও দেখা যায়, বিরাট কোহলি সম্পর্কেও দেখা যায়, সেটা নিয়ে তো কিছু করাও নেই। আপনি 90 দশকে বসে 90 দশকের কবিতার উপর প্রবন্ধ লিখতে গেলেন কেন? আমার মনে হয়েছে যে তাদেরকে আমি খুব ভালো চিনি, কারণ ধরুন যে সময়টায় আমি দাঁড়িয়ে রয়েছি, যে রোলার কোস্টারে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে আপনার ছাত্রের কথাও আপনি উল্লেখ করেছেন। সুদীপ্ত মাঝি, হ্যাঁ, সুদীপ্ত মাঝি তখন আমার MA পড়া ছাত্র, তখন এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়দের সম্পর্কে কলকাতায়, তখন আমি কলকাতায় পড়াতাম। এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে শোনা যায়, শঙ্খবাবুরা লিখেছেন পরে। না, মাস্টারমশাইরা ছাত্রদের কবিতা, উনি লিজেন্ডারি, আমি ওর নখের যোগ্য উনি। তবু এটা কেন হয়? কারণ আমার মনে হচ্ছে যে ও ভালো লিখছে, ও কথাটা বলা দরকার।
ধরুন পিনাকি ঠাকুর অথবা শিবাশিস মুখার্জি অথবা শ্রীজাত ব্যানার্জি, এদের কথা বলার জন্য আরও বেশ কিছু মাইক্রোফোন আছে, কিন্তু সুদীপ্ত মাঝির কথা বলার জন্য খুব কেউ নেই। ফলে ওটা আমার দায় ছিল। এরা যেরকম ভালো কবিতা লিখছেন ঠিক তেমনই সুদীপ্তও ভালো কবিতা লিখছে। আমরা কম্প্যারেট করতে পারি, এখানে কাউকে ভালো বলা কাউকে খারাপ বলা না। দেখুন একটা তুলনামূলক আলোচনা কীরকম হয় জানেন আমাদের দেশে। আর তুমি রসগোল্লা ভালোবাসো না সন্দেশ ভালোবাসো, বলুন তো কি মুশকিল? ইলিশ ভালোবাসো না চিংড়ি ভালোবাসো? আমি দুটোই ভালোবাসি। মানে একজনকে বড় করতে গেলে আরেকজনকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আমার পিনাকি ঠাকুরকে বড় করার জন্য কিন্তু শ্রীজাতকে ছোট করার প্রয়োজন নেই। আমি বলতে পারি দুজন দু ধরন। এবার ধরনটার থেকে আপনার পছন্দ আপনি বেছে নিন, এর বেশি কিন্তু আমার কাজ নয়। ইলিশ আমি খুব ভালোবাসি, তার মানে এই নয় চিংড়ি আমি পছন্দ করব না। বেশ, অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, আড্ডা জমে উঠেছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে আছেন কবি প্রাবন্ধিক অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়। হিমবন্ত, একটা অদ্ভুত কথা আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে বসছে, আমাদের চায়ের আড্ডা তো, চায়ের কাপে তুফান তো ওঠেই। কথা হচ্ছে যে বাংলার অধ্যাপকদের আমরা দেখতে অভ্যস্ত ছিলাম ধুতি পাঞ্জাবি পরা, নাকে নস্যি নিচ্ছেন, সৌম্য দর্শন, কাঁধে একটা ঝোলা। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখেছি, আপনি এবং আরো কয়েকজন অধ্যাপককে দেখি যে জিন্স পরে, স্পোর্টস শু পরে ক্লাসে ঢুকে যাচ্ছেন, প্রবন্ধ লিখছেন। আপনারা প্রবন্ধে পড়েছিলাম যে রক্তকর্মী সম্পর্কে প্রবন্ধে যে নন্দিনী রাজার এই প্রস্তাবটাকে ক্যাজুয়ালি নিল, এইসব ল্যাঙ্গুয়েজ আপনারা লিখছেন। তো মানে এই স্মার্টনেস কেন? মানে বাংলা ভাষাও কি স্মার্ট হয়ে যাচ্ছে? জানি না, মানে আপনি ঠিক আপনি বোধহয় বলছেন আমার এই পোশাকটা কেন, না শব্দ ব্যবহার? না, পোশাক, শব্দ ব্যবহার সব মিলিয়ে যে এইটা কি নিজেকে সময়ের সঙ্গে আরো তাল মিলিয়ে স্মার্ট করে তোলা? না না, এটা আমি অন্যদের ক্ষেত্রে বলতে পারবো না, তার জবাব হয়তো তারা বলতে পারবে। আমার একটা ব্যক্তিগত ব্যাপার ছিল। আমি যখন বিদ্যাসাগরে প্রথম পড়াতে গেছিলাম তখন না আসলে না আমি জল গড়িয়েও খেতাম না বাড়িতে। সদ্য পাশ করেছি, সদ্য চাকরি পেয়েছি। ওখানে অনেকগুলো ট্রাউজার অথবা পাজামা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমি কিচ্ছু পারতাম না। 4-5 দিন থাকতে হতো, আমার জিন্সের প্যান্টটা না কেচেও 5 দিন চালিয়ে নেওয়া যেত। ফলে তার একটা প্রায়োগিক উপযোগিতা ছিল, সেইটা থেকে করা। কিন্তু সত্যি সত্যি আমি খাটনি বাঁচানোর জন্য জিন্স পরতাম তখন। তারপর দেখলাম এটাই তো বেশি কমফোর্টেবল। আর গদ্যের বলুন, কবিতার বলুন, তার ভাষা আমি তো একটু আগেও বললাম যে এটা তো না যুগে যুগে বদলায়। আপনি সাহিত্যটা নেন কোথা থেকে? সমাজ থেকে, সময় থেকে। সাহিত্য গড়ে ওঠে সমাজ আর সময়ের দুটো হাতের তালুর মধ্যে। তা যদি হয় তাহলে সেই সমাজ এবং সেই সময় কোন ভাষায় কথা বলে, কবিরা সেই ভাষায় কথা বলেন, ঔপন্যাসিক গল্পকাররা সেই সময়ের ভাষায় কথা বলেন, নাট্যকাররা সেই সময়ের ভাষায় কথা বলেন। তাহলে প্রাবন্ধিকরা কি মঙ্গল গ্রহের প্রাণী যে তারা একেবারে 19th সেঞ্চুরির বাংলায় কথা বলবেন? তা যদি করেন সেটা তো ভুল হয়ে যায়। তাহলে আমরা দেখি কবি হিমবন্ত বন্দ্যোপাধ্যায় কোন ভাষায় কথা বলেন। কবিতাই তো কবির মাতৃভাষা। আমরা হিমবন্ত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার একটা কবিতা শুনে নিই। একটা কথাই বলতে পারি, দেখুন আমার যে পেশা তাতে আমি খুব যে কবিতা লেখার সুযোগ পাই তা নয়। আমি কবিতা লিখি খানিকটা গদ্যের শৈলীটাকে উন্নত করার জন্য। আমি দেখেছি যারা কবিতা লেখেন তাদের গদ্যের প্যাটার্ন খুব সুন্দর হয়। বেস্ট ওয়ার্ড ইন বেস্ট অর্ডার, এটা তো কবিতার ধর্ম। এইটার জন্যে কিন্তু আমি প্র্যাকটিস করি। এটা নেট প্র্যাকটিস বলতে পারেন। জীবনযাপন বড় অনায়াসে তুমি ভুলে যেতে পারো স্মৃতিকথা। ধূসর ডায়েরির সেই বিবর্ণ পাতাগুলি, বর্ষার স্বাদ, অনুতাপে পুরা দিন, অ্যানাসিন, দূরে ট্যুরে যাওয়া, ভাজা ইলিশের গন্ধ মাখা শরীরই আদর আর ঘুম। একটা দিন আসে কিছুতেই হিসেব মেলে না। মনোরম কুহকের মতো কিছু গান ধাওয়া করে, প্রতিটি ব্যর্থ উপমায়, ক্লান্ত কারুকাজে, ব্যর্থ অক্ষরে, অঙ্গীকারে, মেসেজে ও টেলিফোনে। ধরো এটাই জীবন। এই ভুল অঙ্ক,
এই ডাক টিকিট না ছাটা খামের মতন নিষ্ফলা আমি, তুমি, আমরা সবাই জেতাহারা বড় অনায়াসে তুমি ভুলে যেতে পারো তবু সব। বাহ, এবারে আমরা চলে যাই হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের গদ্যে। এখানে একটা আমার অনুরোধ আছে, বিশেষ একটা পক্ষপাতও আছে, সেটা হচ্ছে যে আমরা দেশ পত্রিকার পাতার পর পাতা উল্টে সংখ্যার পর সংখ্যায় কখনো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ পড়ছি, কখনো সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে, এমনকি অতিবারীর সময় সেই সব নিয়েও উনি লিখেছেন। কিন্তু আমার একটু পক্ষপাত আজকে থাকবে, আপনি একেবারে এই যে 90s নিয়ে লিখলেন, 90 দশকের কবিতা নিয়ে প্রবন্ধ লিখলেন, তার থেকে যদি কিছুটা কয়েকটা একটা অংশ আমাদের পড়ে শোনান। এখানে একটু ছোট ভূমিকা এটা করতে হবে যে এটাও কিন্তু অনেক দিন হয়ে গেল লেখা, মানে এখন এটার বয়সও প্রায় 25 বছর পেরিয়ে গেছে। মানে এই লেখাটা প্রথম যখন বেরিয়েছিল তার থেকে প্রায় 25 বছর পরে আমরা এটা পড়ছি। আমি প্রথম অংশটা বাদ দিয়ে দ্বিতীয় অংশ থেকে একটু পড়ছি। প্রথমেই মুশকিল, 90-এর কবি কারা? যারা 90-এ লিখেছেন, প্রতিষ্ঠা ও পরিস্থিতি পাচ্ছেন তারাই তো ঠিক, কিন্তু 90-এর কবি কি অরুণ মিত্র নয়? 90-এর আলোচনায় কি শঙ্খ ঘোষের লাইনেই ছিলাম বাবা আলোচিত হবে না? ঠাঁই পাবে না জয় গোস্বামী অথবা রণজিৎ দাস, 70-এর অসামান্য 2 কবি অথবা 80 কবিরা? অনেক ক্ষেত্রে ধরাই যায় না কারা 90 এবং কারা 80, এতই সদর প্রতিম তাদের বাচন এবং বয়ান। এখন কথা হলো, এই দশকের বাংলা কবিতা কি এর মধ্যে সত্যি চোখে পড়ার মতো ততটা বিশিষ্টতা অর্জন করেছে, ততটা সাবালক হয়েছে যে তাকে আলাদা করে আলোচনায় নিয়ে আসতে হবে? এইভাবে এগিয়েছি আর কি। এইভাবে হ্যাঁ, এখানে পিনাকি ঠাকুরের কবিতা আলোচিত হয়েছে। শুনি কি পিনাকি সম্পর্কে আপনার বাচন একটু দেখি। পিনাকি ঠাকুর 80 না 90-এর কবি নির্দিষ্টভাবে তাকে চিহ্নিত করা একটু কঠিন, যদিও জনপ্রীতি এবং পড়ার রেওয়াজ কোনো কবির যদি পায়ের তলার জমি হিসেবে আমরা চিহ্নিত করি, পিনাকি অবশ্যই 90-এর কবি। তিনি বুদ্ধিমান, শব্দ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী, সতর্ক, তার জ্যোতিচিহ্নগুলি তার কবিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছড়াকে চড়া ছন্দে পূর্ণচ্ছেদে বন্দি করে একটা কবিতায় কেমন করে ভিতর কথাকে বাইরে আনতে হয়, তিনি তার পানিপ্রার্থী কবিতায় কিছুটা তার প্রমাণ রেখেছিলেন। যাচ্ছিলাম তাকাইনি, জাগে যাক, বাস থামে, ভিড় কমুক, উঠল না, হেই সামান। প্রত্যেকটা পূর্ণচ্ছেদ। কার গলা? মান্না দে, তাই হবে, রিমেক নয়। গান শোনায়, পান দোকান, হাইমরি, বাংলা গান। অধ্যাপক বন্দ্যোপাধ্যায় 90 দশকের কবি পিনাকি ঠাকুর সদ্য প্রয়াত আমাদের বন্ধু ছিলেন, 2 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন। তার কবিতা নিয়ে শুধু আলোচনাই করলেন না, উদাহরণে একেবারে দেখালেন কেন তিনি পিনাকির কবিতা সম্পর্কে সেই কথাগুলি বলছেন। আমরা হেমন্ত বন্দ্যোপাধ্যায় তার অমূল্য সময় থেকে আমাদের সময় দিয়েছেন, আমরা চ্যানেলের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আজকে তাকে ধন্যবাদ জানাই। বই আড্ডা লিকার চা এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি।